যে সংকরণ নির্ণয়নের জন্য তোমার সবচেয়ে সহজ ট্রিক কি আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সহজ ট্রিক কি আছে। সংকরণ নির্ণয়ের জন্য আমি তোমাকে একটা ফর্মুলা শেখাবো। ফর্মুলাটার নাম হচ্ছে স্টেরিক নাম্বার পদ্ধতি। ঠিক আছে, সো স্টেরিক নাম্বার পদ্ধতিতে স্টেরিক নাম্বার ইকুয়ালস টু, হ্যাঁ, স্টেরিক নাম্বার এক্স ইকুয়ালস টু, তোমার সবসময় মাথায় রাখবা সেটা হচ্ছে সিগমা বন্ধন সংখ্যা, সিগমা বন্ধন সংখ্যা প্লাস মুক্ত জোড় বা লন পেয়ার ইলেকট্রন সংখ্যা, লন পেয়ার ইলেকট্রন সংখ্যা। সো সিগমা বন্ধন এবং লন পেয়ার ইলেকট্রন, এই দুইটার যে যোগফল, এই দুইটার যোগফল মিলে হচ্ছে আমাদের স্টেরিক নাম্বার হয়। সো লন পেয়ার ইলেকট্রন সংখ্যা, সো এই দুইটার যোগফল। এখন এখানে যে সিগমা বন্ধন বা সিগমা বন্ড যেটা আমি নিব, সিগমা বন্ড যেটা আমি নিব, সিগমা বন্ড এইটা কতগুলা হবে সেটা সংখ্যার সাথে মুক্ত জোড় বা লন পেয়ার, মানে জোড় 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 ইলেকট্রন যেটা কত জোড়া মুক্ত জোড় আছে সেইটার যে সংখ্যা দুইটার যোগ করতে হবে, করে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এখানে আসবে হচ্ছে স্টেরিক নাম্বার। সো স্টেরিক নাম্বারের উপর ডিপেন্ড করে কিভাবে আমরা সংকরণ নির্ণয় করতে পারি সেটা আমরা একটু দেখি। যেমন ধরো একটা উদাহরণ যদি দেখি, CH4 এটা একটা যৌগ। এই যৌগটার স্ট্রাকচার যদি তুমি দেখো, স্ট্রাকচার দেখলে দেখবা কার্বনের 4 হাতে 4টা হাইড্রোজেন আছে। সো কার্বনের বহিস্থ কক্ষপথে 4টা ইলেকট্রন ছিল, সেই 4টা ইলেকট্রনের 4 হাতে 4টা হাইড্রোজেন দিয়ে 4টা সিগমা বন্ধন তৈরি করছে। দেখো 4টা সিগমা বন্ধন তৈরি করছে। সো এইটা একটা সিগমা বন্ধন, এটা একটা সিগমা বন্ধন, এটা একটা সিগমা বন্ধন, এটা একটা সিগমা বন্ধন। কার্বন যে পরমাণুটা আছে এর সেন্ট্রাল অ্যাটম বা কার্বনের যে বহিস্থ কক্ষপথে কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই। সো এই জায়গাতে স্টেরিক নাম্বার এক্স ইকুয়ালস টু সিগমা বন্ধন আসবে হচ্ছে 4টা, মুক্ত জোড় ইলেকট্রন আসবে হচ্ছে 0। টোটাল মিলে স্টেরিক নাম্বারের ভ্যালু আসবে কত, 4। এই যে স্টেরিক নাম্বারের ভ্যালু 4 আসলো, তখন আমাদের হাইব্রিডাইজেশন বা সংকরায়ন হবে হচ্ছে sp3। দেখো sp3 কিভাবে বুঝলাম, এই 4 মানে 4টা অরবিটাল, একটা s অরবিটাল 3টা p অরবিটাল এরকম। সো স্টেরিক নাম্বার কত আসতেছে তার উপর ডিপেন্ড করে আমরা সংকরায়ন বের করতে পারবো। যেমন দেখো স্টেরিক নাম্বার x এর ভ্যালু যদি 2 আসে তখন সংকরণ হয় হচ্ছে sp। স্টেরিক ভ্যালু যদি 3 আসে সংকরণ হয় হচ্ছে sp2। স্টেরিক নাম্বারের ভ্যালু যদি 4 আসে সংকরণ হয় হচ্ছে sp3। স্টেরিক নাম্বারের ভ্যালু যদি 5 আসে তখন sp3, p অরবিটাল তো 3টা, তাহলে এরপর আসবে হচ্ছে d অরবিটাল। যদি এখানে x এর ভ্যালু 6 আসে তাহলে sp3d2 এরকম। যদি x এর ভ্যালু 7 আসে তাহলে sp3d3 এভাবে আগায়। সো আমাদের কত ভ্যালু আসতেছে তার উপর ডিপেন্ড করে সংকরণ আমরা এভাবে বের করি। সো এখন আমরা একটু দেখব অন্য একটা উদাহরণ দেখি, যে কোনো একটা উদাহরণে আমরা সংকরণ নির্ণয় করা দেখি। যেমন দেখো আমাদের যদি কখনো বলে NH3 অ্যামোনিয়া, এটা সংকরণ বের করো। সো আমাদের এখানে স্পেসিফিক ভাবে জানতে হবে যে অ্যামোনিয়াতে নাইট্রোজেনের উপর এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে। সো এর বেসিক কাঠামোটা কেমন, নাইট্রোজেনের বেসিক কাঠামো, নাইট্রোজেনের সাথে 3টা হাইড্রোজেন 3 দিকে এভাবে থাকে এবং উপরে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে। বেসিক্যালি নাইট্রোজেনে ইলেকট্রন থাকে তো আমাদের 7টা, এবং ইলেকট্রন বিন্যাস করলে 2 5 এরকম পাওয়া যায়। সো প্রথম স্তরে আমাদের 2টা ইলেকট্রন, দ্বিতীয় স্তরে 5টা ইলেকট্রন। এই 5টার ভিতরে 3টা ইলেকট্রন দেখো 3টা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে আর এক জোড়া ইলেকট্রন মুক্ত জোড় আকারে আছে। সো তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে, এই অ্যামোনিয়ার ক্ষেত্রে আমাদের তোমার কি হচ্ছে, সংকরায়ন কি হচ্ছে, দেখো সিগমা বন্ধন সংখ্যা হচ্ছে 3, সিগমা বন্ড সংখ্যা হচ্ছে 3 এবং লন পেয়ার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1। টোটাল মিলে আমরা পাচ্ছি হচ্ছে 4। সো 4 হলে তখন আমাদের সংকরায়ন কি আসে, সংকরায়ন আসে হচ্ছে sp3। তাহলে এখানে আমরা অ্যামোনিয়ার জন্য সংকরায়ন পাইলাম কি, sp3। এবার তোমাকে যদি আমি বলি যে অ্যামোনিয়াম প্লাস আয়ন, এইটার জন্য সংকরায়ন কি হবে, তো কিভাবে বের করব, দেখো অ্যামোনিয়াম প্লাস আয়নের ক্ষেত্রে 3 হাতে 3টা নাইট্রোজেন থাকে, 3 হাতে 3টা নাইট্রোজেন থাকে, আর এই মুক্তজোড় ইলেকট্রন, এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন সে হাইড্রোজেন প্লাস আয়নকে দিয়ে দেয়, হাইড্রোজেন প্লাস আয়নকে দিয়ে দেয়। তার মানে এখন কিন্তু এখানে আর মুক্তজোড় ইলেকট্রন নাই, এখন এখানে আমাদের সবগুলা সিগমা বন্ধন আছে, সবগুলা কি আছে ভাইয়া, সিগমা বন্ধন। তার মানে আমরা এখানে স্টেরিক নাম্বার এখন কত পাবো, x ইকুয়ালস টু, ভালো করে খেয়াল করে দেখবা, 4টা সিগমা এবং 0 লন পেয়ার, টোটাল মিলে আসবে হচ্ছে 4। তাহলে এখান থেকে আমরা sp3 এই সংকরায়নই পাবো। তাহলে আমরা শেষ পর্যন্ত সংকরায়ন কি পাচ্ছি, sp3, দ্যাটস ইট, sp3 সংকরায়ন পাচ্ছি। ওকে গ্রেট, এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়েছে। এবার আসো আমরা আরো উদাহরণ দেখি। আমাদের যদি এরকম বলে যে ভাইয়া পানি সংকরায়ন বের করেন তো, তাহলে পানি সংকরায়ন তুমি কিভাবে বের করবা।
প্রশ্নে পানি সংকরায়ন যখন দিবে, পানিতে আমাদের সেন্ট্রাল অ্যাটম দেখো অক্সিজেন, সো অক্সিজেন হচ্ছে সেন্ট্রাল অ্যাটম হলে অক্সিজেনের ক্ষেত্রে আমার সংকরায়ন বের করতে হবে। সো অক্সিজেনের ক্ষেত্রে আমি সংকরায়ন কিভাবে বের করব? খুবই সিম্পল, দেখো অক্সিজেনের কেন্দ্রীয় পরমাণু, এই যে কেন্দ্রীয় পরমাণুতে তোমার বেসিক স্ট্রাকচার যদি দেখো, অক্সিজেন এইখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে। সো এই জায়গাতে হাইড্রোজেন হাইড্রোজেন যদি থাকে, দেখো এখানে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন, এখানে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। সো এখন তুমি যদি খেয়াল করে দেখো, এখানে স্টেরিক নাম্বার x ইকুয়ালস টু সিগমা বন্ধন দেখবা, এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, সো দুইটা সিগমা বন্ধন এবং তোমার লন পেয়ার ইলেকট্রন বা মুক্ত জোড় ইলেকট্রন দুইটা। সো টোটাল মিলে আমাদের স্টেরিক নাম্বার আসে 4, 4 স্টেরিক নাম্বার আসলে আমাদের পানির জন্য সংকরায়ন আসে হচ্ছে sp3, একটা s তিনটা p, এটা হচ্ছে আমাদের পানি। এবার আসো যে পানির পরে সাপোজ ধরো আমাদের PCl5, বললাম PCl5 এর জন্য সংকরায়ন বের করো, কিভাবে বের করবা? দেখো ফসফরাসের তোমার টোটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে 15টা, সো বহিস্থ কক্ষপথে আমাদের 5টা ইলেকট্রন থাকে, সেই 5টা ইলেকট্রনের সাথে 5টা ক্লোরিন এইভাবে 5টা সিগমা বন্ধন করে থাকে। কয়টা সিগমা বন্ধন? 5টা সিগমা বন্ধন করে থাকে। সো ক্লোরিনের ক্ষেত্রে দেখো, ফসফরাসের ক্ষেত্রে আমাদের বেসিক স্ট্রাকচারটা এরকম হয় যে ফসফরাসের চারপাশে 5টা ক্লোরিন 5টা সিগমা বন্ধন করে থাকে, তাহলে এখানে একটা সিগমা বন্ধন, দুইটা সিগমা বন্ধন, তিনটা সিগমা বন্ধন, চারটা সিগমা বন্ধন, 5টা সিগমা বন্ধন আছে। সো স্টেরিক নাম্বার কনসেপ্টে যখন আমরা যাব, তখন সিগমা বন্ধন সংখ্যা আসবে 5টা, লন পেয়ার ইলেকট্রন নাই, সো লন পেয়ার ইলেকট্রন শূন্য, সো এখানে আমরা স্টেরিক নাম্বার পাচ্ছি হচ্ছে 5। সো 5 হইলে এখান থেকে আমরা সংকরণ পাচ্ছি হচ্ছে sp3d। কেন? কারণ একটা s অরবিটাল, তিনটা p অরবিটাল, একটা d অরবিটাল, টোটাল মিলে আমাদের অরবিটাল সংখ্যা 5। সেখান থেকে আমরা পাচ্ছি কি sp3d। এবার তোমাকে যদি বলি ভাইয়া তাহলে PCl3 এইটা সংকরণ কি হবে? দেখো PCl3 এর সংকরণ বের করতে গেলে ফসফরাসের 3 হাতে তুমি 3টা ক্লোরিন দিলা। এখন প্রশ্ন হচ্ছে যে এইটার স্ট্রাকচার কি ঠিক আছে? উত্তর হচ্ছে না। ফসফরাসের ক্ষেত্রে টোটাল ইলেকট্রন সংখ্যা 15, সো 15 হলে 2 8 10 5 15, বহিস্থ কক্ষপথে 5টা ইলেকট্রন আছে, কিন্তু এই জায়গাতে দেখো এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, 3টা ইলেকট্রন আমি বের করে ফেলছি। সো 3টা ইলেকট্রন আমার 3টা সিগমা বন্ধনে গেছে, তাহলে এখনো আমার এই জায়গাতে 2টা ইলেকট্রন এক্সট্রা আছে না? এই 2টা ইলেকট্রন কোথায় যাবে ভাইয়া? উপরে যাবে। তো দেখো এই জায়গাতে আমাদের টোটাল এই PCl3 তে স্টেরিক নাম্বারে তোমার সিগমা বন্ধন আছে হচ্ছে 3টা, আর লন পেয়ার ইলেকট্রন আছে হচ্ছে একটা, তাহলে টোটাল মিলে আমার ইলেকট্রন সংখ্যা কত? টোটাল মিলে আমার স্টেরিক নাম্বার কত? 4। সো স্টেরিক নাম্বার যদি 4 হয়, তখন আমাদের সংকরণ হবে হচ্ছে sp3, এটা। কারণ কি sp3 তে আমাদের টোটাল 4টা হচ্ছে অরবিটাল। সো তার মানে আমরা PCl3 এর জন্য যদি সংকরণ বের করি, কত পাচ্ছি বলো তো ভাইয়া? PCl3 এর জন্য sp3 সংকরণ পাচ্ছি। বুঝতে পারছি? সিম্পল জিনিস না? সিম্পল জিনিস। জাস্ট এইভাবে প্রত্যেকটা সংকরণ তোমাকে শিখতে হবে। সো চলো আমরা এখন অনেকগুলো উদাহরণ দেখব। PCl3 দেখলাম, এরপরে আমরা ধরো আরেকটা খুব ইম্পর্টেন্ট সংকরণ দেখব। যেমন দেখো আমাদের সংকরণটা হচ্ছে BeF2, বোরন ফ্লুরাইড। বোরন ফ্লুরাইডের জন্য তোমাকে যদি সংকরণ বের করতে বলে, কিভাবে করবা বলো? কঠিন না বোরন ফ্লুরাইডের সংকরণ বের করা? দেখো বোরন ফ্লুরাইডের সংকরণ বের করা একদম ইজি। বোরনের 2 হাতে 2টা ফ্লোরিন জাস্ট বেসিক্যালি এভাবে থাকে, 2 হাতে 2টা ফ্লোরিন এভাবে থাকে, তাহলে এই জায়গাতে আমাদের সিগমা বন্ধন কয়টা? 2টা। দেখো সিগমা বন্ধন 2টা, লন পেয়ার কয়টা? 0, তাহলে স্টেরিক নাম্বার 2 আসতেছে। তার মানে এখান থেকে আমরা সংকরণ পাচ্ছি কি? sp সংকরণ। সংকরণ কি পাচ্ছি ভাইয়া? sp সংকরণ। বুঝতে পারছো তো? বুঝতে পারছো। এবার যদি বলি ভাই একটু কঠিন প্রশ্ন করেন, হ্যাঁ অনেক কঠিন উদাহরণ আছে। যেমন দেখো তোমাকে যদি বলে XgF2 এইটা সংকরণ বের করো, তোমার জন্য তো এখন মাথার ঘাম ছুটে যাবে, ভাইয়া XgF2 কিভাবে বের করব? দেখো XgF2 আরো সহজ। কিভাবে? দেখো এই যে জেনন তো একটা হচ্ছে তোমার কি বলে, জেনন একটা হচ্ছে নিষ্ক্রিয় মৌল, তোমার হচ্ছে আর্গন, তারপরে নিয়ন, তারপর জেনন, রেডন, এগুলো নিষ্ক্রিয় মৌল। এখন জেনন নিষ্ক্রিয় মৌল হলেও জেননের অষ্টক সম্প্রসারণ ঘটে। এর আকার যেহেতু অনেক বড়, বহিস্থ কক্ষপথে যেটা আমরা 8টা ইলেকট্রন দিচ্ছি ওটাতে অনেক ইলেকট্রন দেয়া যায়। সো অষ্টক সম্প্রসারণের জন্য আমার এই জেনন, এখানে এরকম জেনন হচ্ছে ফ্লুরাইড যৌগ গঠন করে। কিন্তু আমাদের বেসিক একটা জিনিস মনে রাখা লাগবে, জেননের বহিস্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা আছে কয়টা? 8টা। এভাবে তুমি 8টা ইলেকট্রন নিছো, জেননের বহিস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন নিছো। এবার জেনন যেহেতু 2টা ফ্লোরিনের সাথে
দুইটা সিগমা বন্ধন গঠন করছে, তাহলে এখান থেকে একটা ইলেকট্রনের সাথে একটা ফ্লোরিন বন্ড গঠন করলো, আরেকটা ইলেকট্রনের সাথে আরেকটা ফ্লোরিন বন্ড গঠন করলো। তাহলে জেনন ফ্লুরাইড যখন গঠন হয়েছে তখন বেসিক স্ট্রাকচারে জাস্ট দুইটা ইলেকট্রন ব্যবহার করছে দুইটা সিগমা বন্ড গঠনের জন্য। বাকি যে অংশগুলো আছে এগুলো কিন্তু এখনো লন পেয়ার আকারে আছে। তার মানে দেখো এইটা একটা লন পেয়ার, এইটা একটা লন পেয়ার, এটা একটা লন পেয়ার। সো জেনন ফ্লুরাইডের বেসিক স্ট্রাকচার তুমি যদি দেখো, জেনন ফ্লুরাইডের এদিকে একটা সিগমা, এদিকে একটা সিগমা, আর বাকি দেখো আমাদের লন পেয়ার আছে কয়টা? 3 জোড়া, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া। তাহলে জেনন ফ্লুরাইডের ক্ষেত্রে আমরা যদি এখন বেসিক স্টেরিক নাম্বার দেখি, তাহলে সিগমা বন্ধন আছে হচ্ছে 2টা, লন পেয়ার আছে হচ্ছে 3টা, টোটাল মিলে স্টেরিক নাম্বার 5। স্টেরিক নাম্বার 5 হলে সংকরণ হবে হচ্ছে sp3d। sp3d তার মানে কি একটা s, 3টা p আর একটা d, টোটাল মিলে আমাদের এখানে কিন্তু 5 আসতেছে। সো sp3d। ওকে, এখন আমি যদি বলি ভাইয়া না জেনন ফ্লুরাইডের এটা দেখালে হবে না, FeF4 xeF4 এটা দেখান। আচ্ছা, তাহলে এখন কি করব দেখো তো, জেনন xeF4 হইলে আবারও জেননের তুমি আগের মতোই চিন্তা করবা। জেননের বাইরে আমার 8টা ইলেকট্রন আছে, 8টা ইলেকট্রন বসাইলাম, এখন 4টা ফ্লোরিন সিগমা বন্ধন গঠন করছে। তার মানে কি এই 8টা ইলেকট্রনের ভিতরে একটা ফ্লোরিন একটা ইলেকট্রনের সাথে আরেকটা ফ্লোরিন, আরেকটা ইলেকট্রনের সাথে আরেকটা ফ্লোরিন, আরেকটা ইলেকট্রনের সাথে আরেকটা ফ্লোরিন, আরেকটা ইলেকট্রনের সাথে, তার মানে 4টা ইলেকট্রন ব্যবহার হয়ে গেছে। আর দেখো 2 জোড়া ইলেকট্রন আছে, তাহলে লন পেয়ার কত? এখানে লন পেয়ার দেখো 2 জোড়া, লন পেয়ার 2 জোড়া। তার মানে তুমি যদি এখন জেনন ফ্লুরাইডের দিকে তাকাও, জেনন ফ্লুরাইডের 4 হাতে 4টা ফ্লোরিন, 4 হাতে 4টা ফ্লোরিন এবং 2 জোড়া লন পেয়ার ইলেকট্রন থাকে। কয় জোড়া? 2 জোড়া। তার মানে আমি এখন যদি জেনন ফ্লুরাইডের স্টেরিক নাম্বার বের করতে চাই, সো সিগমা বন্ধন হচ্ছে আমার 4টা, এগুলো তো এক একটা সব সিগমা বন্ধন, সিগমা বন্ধন 4টা, লন পেয়ার 2টা, সব মিলে আসে হচ্ছে 6। 6 আসলে আমাদের sp3d2 এইটা আসে হচ্ছে জেনন ফ্লুরাইডের সংকরায়ন। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, খুবই ইম্পর্টেন্ট হচ্ছে কোশ্চেন। এইগুলোর ভিতর থেকে তুমি এমসিকিউ পাবা, বিলিভ মি ভাই, এগুলোর ভিতর থেকে এমসিকিউ পাবা, ভালো করে প্র্যাকটিস করো। সো আশা করি জেনন ফ্লুরাইডটা কিভাবে করতে হবে সেটা তুমি শিখতে পেরে গেছো। এবার আসো আমরা হচ্ছে সালফার ডাইঅক্সাইড দেখার চেষ্টা করি। হ্যাঁ, সালফার ডাইঅক্সাইড যদি তোমাকে এইটা বলে তাহলে এটা তুমি কিভাবে করবা? দেখো সালফারের ক্ষেত্রে স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করো। সালফারের ক্ষেত্রে এক হাতে ডাবল বন্ডে অক্সিজেন, আর এক হাতে ডাবল বন্ডে অক্সিজেন, তাহলে সালফার ডাইঅক্সাইডের 4টা হাত ফিল আপ হয়ে গেছে। এবার সালফারের ইলেকট্রন সংখ্যা কত বলো তো? 16। সো প্রথমে আসে 2টা, তারপর আসে 8টা, 10টা, বহিস্থ কক্ষপথে 6টা ইলেকট্রন আসে। বাট প্রবলেম হইতেছে দেখো সালফার এখানে একটা বন্ড, এখানে একটা বন্ডে, 2টা বন্ডে এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন ব্যবহার করছে, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন ব্যবহার করছে, তাহলে 4টা বন্ডে সালফার 4টা ইলেকট্রন ব্যবহার করছে। বাট বহিস্থ কক্ষপথে ইলেকট্রন কয়টা ছিল? 6টা। তাহলে সালফারের এখনো কেন্দ্রীয় পরমাণুতে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। তার মানে এই জায়গাতে সালফার যেই বন্ধনগুলা গঠন করছে, যদি দেখি একটা বন্ধন, 2টা বন্ধন, 3টা বন্ধন, 4টা বন্ধন, আর এখানে একজোড়া মুক্ত জোড় ইলেকট্রন। এন্ড প্রবলেম হইতেছে এই যে বন্ধনগুলা গঠন করছে সবাই তো সিগমা বন্ধন না, এখানে ডাবল বন্ড আছে। তার মানে কি একটা সিগমা একটা পাই, আমি শেখাইছিলাম আগে সিগমা পাই কাউন্টে, এখানে ডাবল বন্ড আছে মানে একটা সিগমা একটা পাই। তার মানে দেখো তো এই জায়গাতে টোটাল সিগমা বন্ধন কয়টা আছে? তো আমি যদি এখন টোটাল স্টেরিক নাম্বার কাউন্ট করি, সিগমা বন্ধন দেখো একটা, 2টা সিগমা বন্ধন, আর মুক্ত জোড় কয়টা? মুক্ত জোড় একটা। তার মানে এই জায়গাতে আমি যে সালফার ডাইঅক্সাইড পাচ্ছি এখানে টোটাল স্টেরিক নাম্বার 3 হলে আমাদের সংকরায়ন হচ্ছে sp2। 3 হলে সংকরণ কি ভাইয়া? সংকরায়ন হচ্ছে sp2। তাহলে এখান থেকে আমি sp2 সংকরণ পাচ্ছি। তার মানে সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু কাজ করতেছে। সবসময় একটা জিনিস মাথায় রাখবা, পাই বন্ধন কখনো সংকরায়নে অংশগ্রহণ করে না, পাই বন্ধন অসংকরিত অবস্থায় থাকে। আবার বলি, পাই বন্ধন কখনো সংকরায়নে অংশগ্রহণ করে না, পাই বন্ধন সংকরায়নে অংশগ্রহণ করে না, পাই বন্ধন অসংকরিত অবস্থায় থাকে। এবার পরবর্তীতে আরেকটা উদাহরণ যদি আমরা দেখার চেষ্টা করি, সাপোজ ধরো কার্বন ডাইঅক্সাইড, এটার ক্ষেত্রে কি হয়? কার্বন ডাবল বন্ডের সাথে অক্সিজেন আছে, ডাবল বন্ডের সাথে অক্সিজেন আছে, এন্ড কার্বনের ক্ষেত্রে তোমার ইলেকট্রন সংখ্যা কার্বনের কয়টা? 6টা। সো এখানে 2 4 6। তো এখানে দেখো তো 4টা বন্ধনে 4টা ইলেকট্রন চলে গেছে না? চলে গেছে। তার মানে বহিস্থ কক্ষপথে কোনো আর ইলেকট্রন এক্সট্রা নাই, মানে কি কোনো লন পেয়ার ইলেকট্রন নাই। সো এখন কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে একটা সিগমা একটা পাই, একটা সিগমা একটা পাই। সো তার মানে কার্বন ডাইঅক্সাইডে আমাদের সিগমা বন্ধন আসলে 2টা। তাহলে x ইকুয়ালস টু আমরা যদি দেখি 2টা সিগমা বন্ধন, কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই, তার মানে এখানে আমাদের স্টেরিক নাম্বার 2। তার মানে কার্বন ডাইঅক্সাইডের জন্য আমাদের সংকরায়ন হচ্ছে sp। কার্বন ডাইঅক্সাইডের জন্য আমাদের সংকরায়ন কি? sp। বুঝতে পারছো? এভাবে কিন্তু আমরা কার্বন ডাইঅক্সাইডের সংকরায়নও দেখে ফেললাম। এবার ধরো তোমাকে আমি বললাম
আচ্ছা ভাইয়া, CH2 এইটা সংকরায়ন বের করেন। সো CH2 সংকরায়ন কি হবে? এগুলো কিন্তু আসে, যেগুলো যেগুলো আসে ওগুলাই সব দেখাই দিচ্ছি। CH2 এর বেসিক স্ট্রাকচার যদি দেখো, কার্বনের সাথে তোমার CH2 এর বেসিক স্ট্রাকচার কেমন হবে? কার্বনের সাথে সালফারের একটা কার্বন সালফার ডাবল বন্ড, কার্বন সালফার ডাবল বন্ড এভাবে থাকে। কার্বন সালফার ডাবল, কারণ কার্বনের হাত তো আমার 4টার বেশি যাইতে পারবে না, তাই না? তো 4টার বেশি যাইতে না পারলে তো আমার অবশ্যই এভাবেই থাকবে। তো সালফারের এখানে যোজনী 2, CH2 হচ্ছে কার্বন সালফার ডাবল বন্ড, কার্বন সালফার ডাবল বন্ড এভাবে থাকে। তো এখানে আমাদের একটা সিগমা, একটা সিগমা, একটা পাই, একটা পাই। তো তার মানে এখানে আমাদের তোমার টোটাল সিগমা হচ্ছে 2, লন পেয়ার 0। তার মানে এখানে আসছে হচ্ছে 2। এই জায়গাতে আমরা সংকরণ পাই হচ্ছে sp। CH2 তে সংকরণ পাই কি sp। এবার যদি আমি তোমাকে বলি XgO3, এইটার ক্ষেত্রে সংকরণ বের করো, কি হবে বলো তো? XgO3, সো দেখো জেনন অক্সাইড, সো জেননের ক্ষেত্রে তুমি ভালো করে খেয়াল করলে দেখবা বহিস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন আছে। সো 8টা ইলেকট্রনের ভিতরে ভালো করে খেয়াল করলে দেখবা ডাবল বন্ড একটা অক্সিজেনের সাথে, ডাবল বন্ড আরেকটা অক্সিজেনের সাথে, ডাবল বন্ড আরেকটা অক্সিজেনের সাথে। সো এখানে দেখো টোটাল 6টা বন্ড চলে গেছে, 6টা বন্ডে 6টা ইলেকট্রন চলে গেছে। এখনো এক জোড়া ইলেকট্রন আছে জেননে। সো জেননে এখন এক জোড়া ইলেকট্রন থাকলে এক জোড়া মুক্ত জোড়া অবস্থায় থাকে। সো জেননে দেখো একটা সিগমা একটা পাই, একটা সিগমা একটা পাই, একটা সিগমা একটা পাই। সো এই টোটাল 6টা বন্ডের ভিতর 3টা সিগমা 3টা পাই। এখন আমরা যখন সংকরণ বের করব তখন তো আমাদের কাউন্ট করতে হবে সিগমা বন্ধন। তার মানে টোটাল মিলে আমরা 3টা সিগমা বন্ধন পেলাম, একটা পেলাম লন পেয়ার, সব মিলে আসলো 4। 4 হলে তখন আমাদের জেনন অক্সাইডে sp3 সংকরণ। তার মানে আমরা এখান থেকে জেনন অক্সাইডে কি সংকরণ পাইলাম ভাইয়া? sp3 সংকরণ। এবার তোমাকে যদি বলি ভাইয়া SO3 সালফার ট্রাইঅক্সাইড, এটাতে সংকরণ কি হবে? এটা তোমার হোমওয়ার্ক, এটা তুমি বের করবা। এটা একদম সেম পদ্ধতিতে তুমি বের করবা, পারবা না? এটা তোমাকে পারতে হবে। এবার দেখো তোমাকে আরেকটু কঠিন যদি করে দিই, একটু কঠিন করে দিই এবং বলি যে আচ্ছা সংকরণ বের করো, বাট হচ্ছে একটু কঠিন জিনিসের সংকরণ বের করো। যেমন দেখো আমাদের যদি কখনো সংকরণ বের করতে বলে যে XgOF2 এই যৌগের সংকরণ কি হবে? XgOF2, XgOF2 এই যৌগের সংকরণ বের করো। তো এই যৌগের সংকরণ বের করার জন্য তোমাকে কি করা লাগবে? আবারও কেন্দ্রীয় পরমাণুর দিকে ফোকাস করা লাগবে। কেন্দ্রীয় পরমাণু জেনন, জেননে আমাদের অক্সিজেন দেয়া আছে। এখন অক্সিজেন তো সবসময় ডাবল বন্ডে থাকে, দিলা ডাবল বন্ড, ফ্লোরিন দুইটা, দিলা ফ্লোরিন। এখন জেননে টোটাল বহিস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন ছিল। এই 8টার ভিতরে দেখো 1 2 3 4, 4টা যে বন্ড, 4টা বন্ডে তুমি 4টা ইলেকট্রন ব্যবহার করে ফেলছো। তাহলে এখনো 4টা ইলেকট্রন থেকে যাবে। তো 4টা ইলেকট্রন কি লন পেয়ার আকারে থাকবে। সো লন পেয়ার কয়টা? একটা লন পেয়ার, দুইটা লন পেয়ার, 4টা ইলেকট্রনে দুইটা লন পেয়ার হয়। এবার দেখো এটা একটা সিগমা, এটা একটা সিগমা, এটা একটা সিগমা, এটা একটা পাই। তাহলে এই জায়গাতে টোটাল স্টেরিক নাম্বার যদি কাউন্ট করো তাহলে দেখো একটা সিগমা, দুইটা সিগমা, 3টা সিগমা পাচ্ছ। সিগমা 3টা আর লন পেয়ার ইলেকট্রন কয়টা? লন পেয়ার ইলেকট্রন 2টা পাচ্ছ। সো ক্যালকুলেশন করলে টোটাল মিলে আমরা x = 5 পাচ্ছি। তার মানে এখানে আমরা সিগমা পাচ্ছি 3টা, সিগমা পাচ্ছি 3টা, আর হচ্ছে আমাদের তোমার লন পেয়ার ইলেকট্রন পাচ্ছি হচ্ছে 2টা। তো টোটাল মিলে আসতেছে হচ্ছে 5। 5 আসলে তখন আমাদের সংকরণ হয় হচ্ছে sp3d। তার মানে এই যৌগের ক্ষেত্রে আমরা সংকরণ কি পাইলাম? sp3d। বুঝতে পারছো তো? আচ্ছা, এবার যদি আরেকটু কঠিন করে POCl3 দিই, এই যৌগটা, এই যৌগের ক্ষেত্রে কি করবা? দেখো এই যৌগের ক্ষেত্রেও আমাদের আগের মতোই চিন্তা করতে হবে। ফসফরাসের অক্সিজেনের সাথে ডাবল বন্ড আছে, ক্লোরিনের সাথে 3টা সিঙ্গেল বন্ড, 3টা ক্লোরিনের সাথে 3টা সিঙ্গেল বন্ড। এখন দেখতে হবে এখানে আমাদের লন পেয়ার থাকে কিনা। কিভাবে বুঝবো? ফসফরাসে টোটাল ইলেকট্রন 15। সো প্রথমে 2, তারপরে 8, তারপরে 5। সো বহিস্থ কক্ষপথে 5টা ইলেকট্রন থাকে। এখন দেখবো 5টা ইলেকট্রন আমরা ব্যবহার করছি কিনা। দেখো এখানে একটা ইলেকট্রন ব্যবহার করছি, এখানে একটা ব্যবহার করছি, এখানে একটা ব্যবহার করছি, এখানে একটা, এখানে একটা। সো 5টা বন্ডে 5টা ইলেকট্রন ব্যবহার হয়ে গেছে। তাহলে এখানে এইটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা, এটা পাই। সো টোটাল মিলে ক্যালকুলেশন করলে দেখো x = আমরা টোটাল মিলে ক্যালকুলেশন করে 4টা সিগমা পাচ্ছি, একটা পাই পাচ্ছি। পাই তো আমার লাগবে না, লাগবে লন পেয়ার। লন পেয়ার তো 0। তাহলে টোটাল মিলে আমি পাচ্ছি হচ্ছে 4। 4 হলে আমার সংকরণ হচ্ছে sp3। কি সংকরণ পাই ভাইয়া? sp3। সো সব মিলায়ে আমরা এখানে sp3 সংকরণটা পাইলাম। ক্লিয়ার হইছে না? ক্লিয়ার হইছে। এবার ধরো আমাদের যদি এরকম কোনো প্রশ্ন দেয় যে H3O+ এই যৌগের সংকরণ কি হবে? আয়নের সংকরণ বের করতে বলছে, H3O+, পারবো কিনা? সিম্পল জিনিস। দেখো আমাদের সবসময় সিগমা বন্ধন এবং লন পেয়ারের দিকে ফোকাস করতে হবে। তো এই জায়গায় অক্সিজেনে খেয়াল করলে দেখবা যে হাইড্রোজেন এক জোড়া ইলেকট্রন, একটা হাইড্রোজেনের সাথে একটা হাইড্রোজেনের সাথে একটা সিগমা বন্ধন গেছে। এবার H3O+ মানে কি? মানে অক্সিজেনের উপর আমার 2 জোড়া ইলেকট্রন ছিল, এক জোড়া ইলেকট্রন সে হাইড্রোজেনকে দিয়ে দিছে। এক জোড়া ইলেকট্রন সে কাকে দিছে? হাইড্রোজেনকে দিয়ে দিছে। এখন যদি হাইড্রোজেনকে এক জোড়া ইলেকট্রন সে দিয়ে দেয় ভাই, তাহলে তো আমার আর কিছু করার নাই।
দিয়ে দিছে। সো দিয়ে দিছে, তখন আমি কি করব, এই হাইড্রোজেনকে দিয়ে দিছে, দিয়ে এখানে তো সিগমা বন্ধন গঠন করছে, এই সিগমা এই সিগমা এই সিগমা। সো আমি স্টেরিক নাম্বার বের করার সময় তখন সিগমা পাবো 3টা, লন পেয়ার পাবো একটা, সব মিলে আমার সেই 4ই আসবে, আর 4 আসলে আমার সংকরণ হবে হচ্ছে sp3। ঠিক আছে, এইভাবে আমরা অনায়াসে চিন্তা করতে পারবো। তাহলে H3O প্লাসে আমাদের সংকরণ কি হলো, sp3। কিভাবে হলো, এভাবে আমরা ক্যালকুলেট করলাম। এখন যদি তোমাকে বলি ভাই CH3 প্লাস এই যৌগের সংকরণ বের করো, কিভাবে করবা, খুব সিম্পল। দেখো, একটা কার্বনের সাথে একটা হাইড্রোজেন, একটা কার্বনের সাথে একটা হাইড্রোজেন, আরেকটা সিগমা বন্ধন হাইড্রোজেন প্লাসের সাথে, আরেকটা সিগমা বন্ধন কার সাথে, হাইড্রোজেন প্লাসের সাথে। এবার বলবা ভাই হাইড্রোজেন প্লাসের সাথে আমার একটা সিগমা বন্ধন হইলো, 3টা হাইড্রোজেন গেল, আমার কার্বনের যে বহিস্থ কক্ষপথ, কার্বনের যে বহিস্থ কক্ষপথ, সেই জায়গাতে আমার ইলেকট্রন ছিল তো হচ্ছে টোটাল কার্বন 6টা, তাহলে 2 × 4 হয়, তাহলে আমার বহিস্থ কক্ষপথে 4টা ইলেকট্রন থাকার কথা না, 4টা ইলেকট্রন কি আছে, উত্তর হচ্ছে আছে। খেয়াল করে দেখো, এই জায়গাতে এই হাইড্রোজেন প্লাস এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন নিছে, কার থেকে বলো তো, কার্বনের থেকে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন নিছে, সন্নিবেশ সমযোজী বন্ধন। আর এখানে দেখো একটা, এখানে দেখো একটা, টোটাল মিলে 4টা। সো সব মিলাই এখানে আমি সিগমা পাচ্ছি একটা, 2টা, 3টা সিগমা। সো আমি যখন এখানে সংকরণ বের করব, তখন খেয়াল করলে দেখবো x = সিগমা পাচ্ছি 3টা, লন পেয়ার 0, সব মিলায় 3। সো এখানে আমার সংকরণ আসতেছে হচ্ছে sp2, এটা আসছে হচ্ছে আমার এখানে সংকরণ। সো আশা করি এই পর্যন্ত আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। এবার চলো কিছু যদি নেগেটিভ আয়ন বা অ্যানায়নের ক্ষেত্রে সংকরণ বের করতে বলি, তাহলে কি পারবা, উত্তর হচ্ছে ইয়েস, পারতে হবে, কেন পারবো না। দেখো এই প্রশ্নটা আসে কার্বন ডাইঅক্সাইড 2- এটার ক্ষেত্রে সংকরণ বের করো, কার্বন ডাইঅক্সাইড 2- এটার ক্ষেত্রে সংকরণ বের করো আসে। সো এই কার্বন ডাইঅক্সাইড 2- এর ক্ষেত্রে যদি সংকরণ বের করতে বলে, তাহলে আমরা সংকরণ কিভাবে বের করব। কার্বনের ক্ষেত্রে দেখো, এখানে আমাদের টোটাল 3টা অক্সিজেন আছে, তার ভিতর 2টা অক্সিজেন মাইনাস আয়নে আছে। সো একটা অক্সিজেন ডাবল বন্ডে আছে, একটা অক্সিজেনের উপর মাইনাস আয়ন, আরেকটা অক্সিজেনের উপর মাইনাস আয়ন। দেখো তো কার্বন ডাইঅক্সাইড 2- CO3 2- পাইছো কিনা, পাইছো। সো এখানে কার্বনের 4টা হাতও আমি মিলাইছি, আবার অক্সিজেনের 2- ও মিলাইছি। সো স্ট্রাকচার আমার মিলে গেছে। এখন স্ট্রাকচার যদি মিলে যায়, তাহলে এইটা সিগমা বন্ধন, এইটা সিগমা বন্ধন, এইটা সিগমা, এইটা পাই। সো ক্যালকুলেশন করলে দেখো স্টেরিক নাম্বারে আমি সিগমা বন্ধন পাচ্ছি হচ্ছে, সিগমা বন্ধন পাচ্ছি হচ্ছে আমার 3টা, পাই পাচ্ছি একটা যেটা আমার লাগবে না, তার মুক্ত জোড় ইলেকট্রন বা লন পেয়ার 0। সো সব মিলাই 3 আসছে, এখানে আমার সংকরণ হচ্ছে sp2। এইভাবে আমার ক্যালকুলেশন করতে হবে। তোমাকে আমি কাজ দিব কয়েকটা, যেমন হচ্ছে NO2- এটা তুমি করবা, তারপরে NO3- এটা তুমি করবা, তারপরে SO4 2- এটাও তুমি করবা। এই কয়েকটা যৌগের সংকরণ তুমি বের করবা সেম এই পদ্ধতিতে, পারবা না, পারতে হবে। সো সংকরণ এই পর্যন্ত যদি বুঝতে থাকি, এখনো পর্যন্ত যে কয়টা সংকরণ দেখছি সবগুলো হচ্ছে অজৈব যৌগের সংকরণ। এখন আমরা একটু জৈব যৌগের সংকরণ দেখি, জৈব যৌগের সংকরণ, জৈব যৌগ, জৈব যৌগের সংকরণ দেখব। সংকরায়ন বা সংকরণ, সংকরায়ন হবে, আমি সংকরণ বলছি, সংকরায়ন দেখব। জৈব যৌগের সংকরায়ন হচ্ছে এই ব্যাপারটা কি, ধর একটা জৈব যৌগ দেয়া আছে CH3 CH2 বন্ড CH বন্ড CH2 বন্ড CH বন্ড CHO। সো এই জৈব যৌগের ভিতরে এইটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, প্রত্যেকটা কার্বন ভিন্ন ভিন্ন। আমি যদি নাম্বারিং করি, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, প্রত্যেকটা কার্বন ভিন্ন ভিন্ন, এবং ভিন্ন ভিন্ন কার্বনে সংকরায়ন ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন ধরো আমরা যদি এই কার্বনটার ক্ষেত্রে সংকরায়ন দেখি, এই কার্বনের সংকরায়ন কি হবে, এই কার্বনে ভালো করে খেয়াল করলে দেখবা এই সাইডে একটা সিঙ্গেল বন্ড আছে, এই সাইডে অক্সিজেনের সাথে ডাবল বন্ড, এখানে হাইড্রোজেনের সাথে বন্ড আছে। সেখানে তুমি যদি সংকরায়ন দেখো, তাহলে কার্বনের ক্ষেত্রে সংকরায়নে এইটা একটা সিগমা, এটা একটা সিগমা, এটা একটা সিগমা, এটা পাই। সো দেখো সিগমা আমার 3, পাই হচ্ছে একটা, তাহলে সংকরায়ন কি হবে, সংকরায়ন বের করতে গেলে স্টেরিক নাম্বার x = 3টা সিগমা আর 0 হচ্ছে লন পেয়ার, পাই তো আমি কাউন্ট করব না, কারণ পাই হচ্ছে অসংকরিত থাকে। তাহলে এই জায়গাতে আমরা পাচ্ছি হচ্ছে 3 পাইলে আমরা সংকরায়ন পাচ্ছি হচ্ছে sp2। তার মানে এই জায়গাতে আমরা sp2 সংকরায়ন পাচ্ছি। এবার আমরা এই অংশ দেখি, এই অংশে দেখি, এই অংশে আমাদের কি আছে, এই অংশে যে কার্বনটা আছে, এই কার্বনে ভালো করে খেয়াল করলে দেখবা এই সাইডে ডাবল বন্ড আছে, এই সাইডে সিঙ্গেল বন্ড, এই সাইডে একটা হাইড্রোজেনের সাথে বন্ড আছে। তাহলে এই জায়গাতে যখন তুমি সংকরায়ন বের করতে যাবে, একটা সিগমা, একটা পাই, একটা সিগমা, একটা সিগমা। সো এখানেও আমাদের সিগমা আছে টোটাল 3টা, তো 3টা সিগমা হলে 3টা সিগমা প্লাস লন পেয়ার মানে স্টেরিক নাম্বার 3, স্টেরিক নাম্বার 3 হওয়া মানে sp2 সংকরায়ন। বুঝতে পারছো। এবার বলো এই অংশের তাহলে কি ঘটবে, এই অংশেও সেম রিপিট, এটার এটা একদম সেম কপি, তাহলে এই অংশেও এসে আমাদের sp2 হবে। এবার বলো তো এই অংশে আমাদের কি ঘটবে, এই অংশটাই,
এই অংশটাই আমাদের কি ঘটবে, এই অংশে দেখো কার্বনের 4 হাতে 4টা ভিন্ন ভিন্ন তোমার যৌগ আছে। তো 4 হাতে 4টা ভিন্ন ভিন্ন বন্ড যদি থাকে সবগুলাই সিগমা বন্ড, তো এখানে আমাদের টোটাল সিগমা বন্ড 4টা, লন প্যাচ 0, সো এখানে 4 হলে আমরা এখানে sp3 সংকরায়ন পাই। 4 হলে আমরা কি পাই, sp3 সংকরায়ন পাই। সো এইভাবে আমরা জৈব যৌগের সংকরায়ন বের করতে পারি। জৈব যৌগের যে কোনো যৌগে যদি আমাদের সংকরায়ন বের করতে বলে আমরা পারি। যেমন দেখো আমাদের যদি বলে ইথাইন CH ট্রিপল বন্ড CH, এই যৌগে কার্বনের সংকরায়ন বের করো। সো দেখো এখানে কার্বনের সাথে আমাদের এখানে ট্রিপল বন্ড আছে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন আছে। সো আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, এটা হচ্ছে একটা সিগমা বন্ড, এখানে সিগমা আর দুইটা আছে পাই, এখানে আবার একটা আছে সিগমা বন্ড। সো এই যে এই সেন্ট্রাল অ্যাটম কার্বনটাতে তোমার সিগমা বন্ধন সংখ্যা এখানে একটা, দুইটা সিগমা বন্ধন আছে। সো স্টেরিক নাম্বারে আমরা দুইটা সিগমা বন্ধন এবং 0 হচ্ছে লন পেয়ার, তাহলে এখানে পাচ্ছি কত, 2 হলে আমাদের সংকরায়ন sp। সো এই সাইডে এসেও আমরা এই কার্বনেও আমরা দেখা যাবে যে স্টেরিক নাম্বার পাবো 2 হলে সংকরায়ন sp। এইভাবে আমাদের তোমার কার্বনের ক্ষেত্রে সংকরায়ন বের করতে হয়। সো সংকরায়নের ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হয় পাই বন্ধন হচ্ছে অসংকরিত, অসংকরিত মানে হচ্ছে সে সংকরায়নে অংশগ্রহণ করে না, আর বাকিগুলো আমাদের সংকরায়নে অংশগ্রহণ করে।